আচ্ছা, অপারেশনস ম্যানেজমেন্ট একদম যারা নতুন আসছেন কয়েকটা ক্লাস আপনারা মিস করেছেন, একটু রিপিট করি। হ্যাঁ, অপারেশনস ম্যানেজমেন্ট হচ্ছে, ম্যানেজমেন্ট মানে বোঝেন তো, ব্যবস্থাপনাটা কি আসলে কি ম্যানেজ করা অফিসের বড় যেগুলো আছে। ম্যানেজমেন্ট হচ্ছে প্ল্যান করা, অর্গানাইজ করা, লিড করা এবং কন্ট্রোল করা। প্ল্যান করবেন কি, হাউ উইল ইউ অ্যাচিভ ইউর গোলস, এই রোডম্যাপটা আপনি প্ল্যান করবেন। হাউ উইল ইউ অ্যাচিভ ইউর গোলস, ফার্স্ট ইউ হ্যাভ টু সেট ইউর গোলস ফর দ্য অর্গানাইজেশন, নট অনলি অর্গানাইজেশন বাট অলসো ইউর ডিপার্টমেন্ট। ঠিক আছে, আপনি যে ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টের আলাদা একটা গোল আছে, অর্গানাইজেশনের একটা কম্বাইন্ড গোল তো আছে, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা মানে ডিফারেন্ট গোল থাকে। ওই গোলগুলো মানে সেট করার পরে কাজ হচ্ছে গোলটা আমি কীভাবে অ্যাচিভ করবো সেটা একটা প্ল্যান করা, এবং প্ল্যান করার সময় অবশ্যই কী কী রিসোর্সেস আমার হাতে আছে সেটা আমি অবশ্যই আমাকে দেখতে হবে না, কী কোন কোন মানে কত ভালো হিউম্যান রিসোর্সেস আমার কাছে আছে, কত এক্সপিরিয়েন্স কোয়ালিফাইড সম্পন্ন বা টেকনিক্যাল নলেজ সম্পন্ন লোকজন আমার হাতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস। তারপর ফিজিক্যাল রিসোর্সেস, কী কী ফিজিক্যাল ইকুইপমেন্টস আছে আমার, ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস, ফিজিক্যাল ইকুইপমেন্টস, ইনস্ট্রুমেন্ট, কী কী আমার আছে, কী কী আমার এখনও দরকার, যে গোলটা আমি সেট করেছি ওই গোলটা ঠিকভাবে ইফেক্টিভলি এফিশিয়েন্টলি অ্যাচিভ করার জন্য কী কী ফিজিক্যাল রিসোর্সেস আমার অলরেডি আছে এবং দরকার। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন। তারপর ফিজিক্যালের পর্বে কী কী ইনফরমেশন ল্যাকিং আপনার আছে, কোন কোন ইনফরমেশনগুলো আপনার হাতে আছে, কোন কোন ইনফরমেশনগুলো আপনার অ্যাকোয়ার করতে হবে বাই দ্য টাইম। এবং আরেকটা কি, 4 কাইন্ডস অফ রিসোর্সেস বলছিলাম তাই না, ফিজিক্যাল, হিউম্যান, ইনফরমেশন, আরেকটা কি ফিনান্সিয়াল রিসোর্সেস। ঠিক আছে, ফিনান্সিয়াল রিসোর্স, এই যে ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ, টিচার ক্লাসে ঢোকার 10 মিনিট 15 মিনিট অলরেডি পরেই তো শুরু করলাম আমি, অ্যাটেন্ডেন্স 15 মিনিট অলরেডি গন। তারপরে যদি আপনার আরও দেরি করে আসেন তাহলে আর এসে কী করবেন, দরকার আছে? আমি ক্লাসে আসার 15 মিনিট পরে আর কেউ ক্লাসে এন্ট্রি নেবেন না, কথা ক্লিয়ার? এন্ট্রি নেবেন না, ঢুকবেনই না ক্লাসে। ঠিক আছে, তাহলে 4 কাইন্ডস অফ রিসোর্সেস, ফিজিক্যাল, ফিনান্সিয়াল, ইনফরমেশন এবং মানে আরেকটা কি হিউম্যান। ঠিক আছে, এই 4 কাইন্ডস অফ রিসোর্স মাথায় রেখে আপনাকে প্ল্যানটা করতে হবে। প্ল্যানিংয়ের পরের পর্যায়ের কাজটা কি অর্গানাইজ করা। অর্গানাইজে আমরা কি করি, কার রোল কি সেটা আমরা সিলেক্ট করে দিই, যে কোন কোন ডিপার্টমেন্টের রোল কতটুকু, বা আমার ডিপার্টমেন্টে আমার টিমের যারা যারা আছে, ফর এক্সাম্পল আমি যদি সুপারভাইজার হই, আমার আন্ডারে যদি 10 জন কাজ করে, ওই 10 জনের কার রোল কি সেটা আমি সিলেক্ট করে দিলাম, এবং ওই 10 জনের তাদের রোলটা ঠিকভাবে পালন করার জন্য কার কতটুকু রিসোর্স দরকার, কি কি রিসোর্স দরকার, সেই রিসোর্সগুলো আপনি অ্যালোকেট করে দিবেন। এটা হচ্ছে অর্গানাইজিংয়ে আমরা করি। ঠিক আছে, মানে কে কার আন্ডারে কাজ করবে, মানে অ্যাকাউন্টেবিলিটিটা সেট করে দিই, জবাবদিহিতা, যে আমার বস উনি, আমি তাকে এই টাইম টু টাইম এই রিপোর্টটা আমি করব, বা আমার আন্ডারে যিনি আছে তার কাছ থেকে আমি রিপোর্ট নেব, সে তার টাস্কটা কতটুকু কমপ্লিট করতে পারলো, কী কী তার দরকার, কী কী তার বর্তমানে আছে। ঠিক আছে, এটা হচ্ছে অর্গানাইজ স্টেজে আমরা করি, মানে বেসিক্যালি অর্গানাইজ করি। সি আধা ঘন্টা হয়ে গেছে, ক্লাসে ঢুকছেন কেন বলেন? 11:30 থেকে না ক্লাস ছিল, এখন 12টা বাজে, ক্লাসে ঢুকছেন কেন? ঢোকা যাবে না ক্লাসে, ওকে? নেক্সট টাইম থেকে আর ক্লাসে ঢুকবেন না, আধা ঘন্টা লেট থেকে। এটা বলতেছিলাম, অর্গানাইজ স্টেজ আমরা এটা করি। তারপরটা কি লিড, লিডে আমরা কি করি, লিডার তো একজন আছে, লিডিং পর্যায়ে আমরা কি করি, এমপ্লয়ীদের আমরা মোটিভেট করি, এমপ্লয়ীদের আমরা তাদের বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য কন্টিনিউয়াসলি ইনফ্লুয়েন্স করি, তারা যাতে তাদের বেস্ট এফোর্টটা যাতে তারা দেয়। ঠিক আছে, এবং তাদের কাজটা যাতে তারা ঠিকমতো পালন করতে পারে সেজন্য মানে যত ধরনের ইনস্ট্রাকশন আপনার দরকার, যত ধরনের ইনস্ট্রাকশন, ফ্যাসিলিটি, যত ধরনের আপনার তাদের সুযোগ সুবিধা, মানে তাদের কাজটা যাতে তারা
ঠিকভাবে পালন করতে পারে। আপনি অর্গানাইজে হয়ে আপনি বস হিসেবে তাকে সবটা দিবেন, যাতে করে সে পরবর্তীতে কোনো ধরনের কোশ্চেন না করতে পারে যে আমাকে এই জিনিসটা দেওয়া হয় না, এই জন্য আমি আমার কাজটা ঠিকমতো করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে লিডিংয়ে করে। এবং লাস্টেরটা কি? কন্ট্রোলিং। কন্ট্রোলিং স্টেজে গিয়ে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে প্রথমত হচ্ছে যে মানে একটা প্ল্যান আমরা করেছিলাম না, মনে আছে? প্ল্যানিং স্টেজে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। তাহলে প্ল্যানিং পর্যায়ে যে প্ল্যানটা আপনি করলেন ওইটার সাথে এই যে অর্গানাইজ করার পরে লিড, কী সমস্যা আপনাদের বলেন? আপনি স্ট্যান্ড আপ, দাঁড়ান। আপনি না, আপনার পরের জন। কী সমস্যা বলেন? সামনে এসে বসেন, সামনে এসে এখানে বসেন। যেটা বলতেছিলাম, ঠিক আছে, কন্ট্রোলিংয়ে আমরা যে প্ল্যানটা আমরা সেট করেছিলাম প্ল্যানিং স্টেজে, সেখানে আমরা কন্ট্রোলিংয়ে গিয়ে দেখি যে আসলে অ্যাকচুয়ালি টার্গেট ম্যাচ হয়েছে কিনা, মানে যে হ্যাঁ সেই গোলটা আমার কতটুকু একবার আমরা অ্যাচিভ করলাম। যদি আমরা ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি ফুল গোলটা অ্যাচিভ করে ফেলি, তার মানে প্ল্যানিং স্টেজে আমরা যা করেছি, অর্গানাইজিংয়ে আমরা যেটা করেছি, লিডিংয়ে যেটা করেছি, তার মানে সম্পূর্ণ কাজটা ঠিক ছিল, কোথাও কোনো ল্যাকিং ছিল না। আর যদি মানে মানে ম্যাচ না হয়, ফর এক্সাম্পল ম্যাচ হলো না, ডেভিয়েশন হলো, ফর এক্সাম্পল আমি প্ল্যানিং স্টেজে প্ল্যান করছিলাম আমি 5000 ইউনিট প্রডিউস করব, নেক্সট উইকে বা এই মান্থে আমি 5000 ইউনিট প্রডিউস করব। এখন আফটার দ্য টাইম আমি আসলে দেখবো যে আসলে কতটা ইউনিট আসলে প্রডিউস হলো। যদি 4000 ইউনিট প্রডিউস হয়, তার মানে 1000 ইউনিট আমার মানে রয়ে গেল। এই যে ডেভিয়েশনটা বা বিচ্যুতিটা হলো, এটা আমি কেন হলো এটা আমি ফাইন্ড আউট করবো, যে কোন জায়গায় কোন স্টেজে আমার ভুল ছিল। এমপ্লয়ীদের মোটিভেশনে কম ছিল, তাদের মোটিভেশন কম ছিল, তাদেরকে ঠিকমতো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই, আমি কি রোলটা সিলেক্ট করার সময় কার রোল কোনটা হওয়া উচিত সেখানে কি কোনো ভুল করলাম কি, এটা আমি মানে আবার রিভার্সে যাবো আমি, যে কোন স্টেজে আমার ভুল হলে সেটা দেখার জন্য, আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, তার মানে আপনি এখানে কম্পেয়ার করবেন, কম্পেয়ারিং দ্য অ্যাকচুয়াল রেজাল্ট উইথ দ্য স্ট্যান্ডার্ড রেজাল্ট, মানে স্ট্যান্ডার্ড যেটা সেট করা হয়েছিল প্ল্যানিং স্টেজে। কম্পেয়ার করার পরে যদি কোনো বিচ্যুতি থাকে, তার মানে ওই বিচ্যুতিটা কেন হলো এটা আপনি রিজনটা আপনি আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করার পরে সেটা যাতে পরবর্তীতে আর না হয় সেজন্য আপনি কারেক্টিভ অ্যাকশনস নেবেন। কারেক্টিভ অ্যাকশনস মানে বুঝুন তো, ফর এক্সাম্পল আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পর আপনাদের একটা প্ল্যান থাকে, টার্গেট থাকে। এই জন্য কিন্তু আপনাদের এইম ইন লাইফ আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এইম ইন লাইফটা কি, টার্গেটটা কি। আপনার প্ল্যান হচ্ছে আপনি এই সেমিস্টারে 3.5 ক্লাস পাবেন, এটা আপনার টার্গেট। এখন আফটার দ্য সেমিস্টার রেজাল্ট আসলে 3.4 বা 3.3 অর বিলো 3. টার্গেটটা অ্যাচিভ হয় না। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কোন জায়গাতে সমস্যা ছিল। আপনার কি নিজের মোটিভেশনের প্রবলেম ছিল পড়াশোনার জন্য? আছে না, আমাদেরও কিন্তু মোটিভেশন লেস হয়ে যায়, যে আমি যে টার্গেটটা নিয়ে একটা যে আমরা মনে করি না পরের সেমিস্টার কোপায় দেব, বলি না, মানে এই সেমিস্টার খারাপ হয়েছে, পরের সেমিস্টার না, পরের সেমিস্টার ভালো করে দিব, এটা কিন্তু একটা প্ল্যান থাকে আমাদের। কিন্তু প্ল্যানটা আসলে এক্সিকিউট করার জন্য কতটুকু মানে ইফোর্ট আমরা দিচ্ছি এবং ওই মোটিভেশনটা পুরো সেমিস্টার আমরা ধরে রাখতে পারতেছি কিনা। দেখা গেল 1 মাস 2 মাস ক্লাস করার পরে আবার শেষ, মোটিভেশন শেষ। এই জন্য নিজেদেরও কন্টিনিউয়াসলি মোটিভেট করতে হবে, নিজেদের টার্গেটটা মাথায় রাখতে হবে। আমার কিন্তু টার্গেট 3.5 প্লাস। এখন আপনি যদি 3.5 প্লাস পেয়ে যান, তার মানে আপনার মোটিভেশনের জায়গাতে আপনি ঠিক ছিলেন, আপনার যতটুকু পড়াশোনা বা ইফোর্ট করা দরকার ছিল, যতটুকু টাইম ম্যানেজমেন্ট যে স্কিলটা সেটা আপনি করতে পেরেছেন, আপনার ফ্যামিলি সাপোর্ট দিয়েছে, সব ধরনের রিসোর্স আপনার কাছে ছিল, এই জন্য আপনার টার্গেট অ্যাচিভ হয়েছে। এখন যদি 3.5 অ্যাচিভ না হয়, বিলো 3 চলে যায়, এই যে বিগ একটা ডেভিয়েশন হলো, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আফটার দ্য সেমিস্টার যে আমার কোথায় ভুল ছিল, এটা পরবর্তী সেমিস্টারে যাতে না হয়। দিস ইজ কন্ট্রোলিং, বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে ম্যানেজমেন্ট। দেখেন, ম্যানেজমেন্ট বোঝাতে এতগুলো কথা বলা লাগলো। তাহলে অপারেশনস ম্যানেজমেন্টটা কি? অপারেশন কথাটার অর্থ কি? অপারেশন কথার অর্থ অপারেশন না, প্রসেস।
অপারেশন হচ্ছে এই যে এখানে রাখা। না মানে একদম প্রত্যক্ষভাবে কোম্পানির সাথে জড়িত যে কাজগুলো হয় ওগুলোর সাথে রিলেটেড সেটা। অপারেশন হচ্ছে আপনার যে রিসোর্সগুলো আছে ওই রিসোর্সগুলোর সাহায্যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি প্রডিউস করছেন ওই পুরো প্রসেসটাই হচ্ছে অপারেশন, ওয়ান কাইন্ড অফ অপারেশন। ঠিক আছে, তাহলে অপারেশনস ম্যানেজমেন্টটা কি? আপনার অর্গানাইজেশন যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে, প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে, হয় সে প্রোডাক্ট উৎপাদন করে, না হয় সে সার্ভিস ডেলিভারি করে। ঠিক আছে, ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা আপনার ফাইনাল কাস্টমারদের কাছে মানে ভালোভাবে ডেলিভার করার জন্য, ভালোভাবে তাদের কাছে প্রেজেন্টেবল করার জন্য যে টোটাল টাস্কের যে প্ল্যানিংটা, অর্গানাইজিংটা, লিডিংটা, কন্ট্রোলিং, এই টোটালটাই হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা দেখেন, আপনারা তো কয়েকটা ক্লাস মিস করেছেন। অপারেশনস ম্যানেজমেন্টে দেখেন প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন হয় গুডস প্রডিউস করে, আদারওয়াইজ সার্ভিস ডেলিভার করে। এখন গুডসটা হচ্ছে ট্যানজিবল। ট্যানজিবলটা কি আমরা ধরতে পারি, যেমন এই মোবাইলটা, এটা একটা গুডস, এটা আমি ধরতে পারতেছি, এটা দৃশ্যমান, এটা আমি স্টোর করে রাখতে পারতেছি। ঠিক আছে, এটার একটা ফিজিক্যাল অবয়ব। হ্যাঁ, কিন্তু সার্ভিসের কিন্তু কোনো ফিজিক্যাল অবয়ব নাই, এটা আপনি দেখতে পারেন। সার্ভিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাক্ট। যেমন আমি যেটা করতেছি এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস। ডক্টরের কাছে আপনি যে কনসালটেশনটা নিচ্ছেন এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস। কিন্তু ডক্টর আপনাকে যে ওষুধটা প্রেসক্রাইব করছে, ওই ওষুধটা যে আপনি কিনে নিচ্ছেন সেটা কিন্তু আবার গুডস। এটাকে বলা হয় প্রোডাক্ট প্যাকেজ। ঠিক আছে, কোনো বেশিরভাগ, যেমন কীভাবে বলবো, যেমন কার রিপেয়ারিং যদি আপনি যান, ঠিক আছে, বা আপনি যদি সেলুনে যান, হেয়ার কাটের জন্য সেলুনে যান, সে যে আপনার যে কাজটা করে দিল সেটা হচ্ছে সার্ভিস। কিন্তু আপনার ওইটা করার জন্য আপনার অনেক ইনগ্রিডিয়েন্ট দিতে হয়েছে আপনার হেয়ারে, ওটা কিন্তু আবার গুডস। তার মানে গুডস এবং সার্ভিসের কম্বিনেশনে অনেক বিজনেস অর্গানাইজেশন হয়। দে বোথ সাপ্লাই ইউ গুডস অ্যান্ড প্রোডাক্ট। যেমন আপনি যদি স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে যান, জব করেন, হ্যাঁ বলছিলেন মনে হয় স্টারপ্লেক্স, যখন আপনি স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে যান তখন কিন্তু ওই যে আপনাকে যে ফিজিক্যাল মানে মানে বসার যে আপনাকে মানে যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনার ওখানে ভালোভাবে বসে, তারপর এসি আছে না, তারপর সাউন্ড সিস্টেম, ঠিক আছে, এই তারপর হচ্ছে স্ক্রিন প্লে, এইসব, এটা টোটাল কিন্তু গুডস এবং সার্ভিসের সমন্বয় করা। নট অনলি গুডস বাট অলসো সার্ভিস। ঠিক আছে, আচ্ছা ডেলিভারি অফ সার্ভিস, এটা হচ্ছে ইনট্যানজিবল। ডেলিভারি সার্ভিস ইনট্যানজিবল, এটা হচ্ছে দেখা যায় না, কিন্তু আপনি মানে দেখা যায় না মানে এটা হচ্ছে আপনি ধরতে পারবেন, ঠিক আছে, বাট আপনি ফিল করতে পারবেন। ওকে, কথা কি দেখা যায়? কথা তো দেখা যায় না, বাট আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। ওকে, আসতে পারে আপনাদের এক্সাম, বলছিলাম না যে গুডস এবং সার্ভিসের মধ্যে বেসিক ডিফারেন্সেসগুলো উইথ প্রপার এক্সাম্পল লেখেন। যদি 5 মার্কসের কোশ্চেন আসে, মিনিমাম 5টা, মানে যদি 5টা দেন 5 মার্কসের কোশ্চেন, জন্য 5টা ডিফারেন্স যাতে আপনার ভালো হয়। আর যদি 5-এর অধিক দিতে পারেন, tangible, intangible, we can touch physical goods, we cannot touch. সার্ভিসের ক্ষেত্রে না গুডসের ক্ষেত্রে? সার্ভিসের ক্ষেত্রে, কারণ এখানে হচ্ছে ডেলিভারি এবং কনজাম্পশন অ্যাট দ্য সেম টাইম হয়। খেয়াল করে, সার্ভিসের ক্ষেত্রে ডেলিভারি এবং কনজাম্পশন অ্যাট দ্য সেম টাইম হয়। আমি ডেলিভারি দিচ্ছেন, আপনারাও সেটা মাথায় দিচ্ছেন, এটা অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সাইমultaneously। কিন্তু গুডস এটা প্রডিউস করেছে কোথায়? আমি কিনে এনেছি, তারপর আমি ব্যবহার করছি, তার মানে কিন্তু এটার ডেলিভারি এবং কনজাম্পশন কিন্তু অ্যাট দ্য সেম রেট হচ্ছে না। বুঝতে পেরেছেন? তাহলে ডিগ্রি মানে হচ্ছে আপনার মাত্রাটা বোঝাচ্ছে, মানে সার্ভিসের ক্ষেত্রে কাস্টমার কন্ট্যাক্টের মাত্রাটা ইজ হায়ার দেন ইন টার্মস অফ গুডস, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে বলা আছে বাই ইটস নেচার সার্ভিস ইনভলভস আ মাচ হায়ার ডিগ্রি অফ কাস্টমার কন্ট্যাক্ট দেন ম্যানুফ্যাকচারিং। এটা হচ্ছে ডিগ্রি অফ কাস্টমার কন্ট্যাক্ট। নাম্বার 2 কি? ইউনিফর্মিটি অফ, ইউনিফর্ম কথার অর্থ কি?
একই রকম। ইউনিফর্ম বলি না, ইউনিফর্ম মানে কি? স্কুলে ইউনিফর্ম পড়েছেন না? ইউনিফর্ম পড়েছেন না? সবাই মানে সবাই একই ধরনের, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? ইউনিফর্ম হচ্ছে একই রকম। তাহলে সার্ভিসের ক্ষেত্রে কি আপনার ইনপুটের মানে যে আপনার কি বলো ওটাকে ইউনিফর্মিটি কি বেশি, নাকি প্রোডাক্টের ক্ষেত্রে ইনপুটের ইউনিফর্মিটি বেশি? প্রোডাক্টের ক্ষেত্রে একই রকম রাইট, প্রোডাক্টের ক্ষেত্রে ইউনিফর্মিটি একই রকম। এই মোবাইলটা যখন তারা প্রডিউস করেছে ওই সেম আপনার চিপ ইউজ করেছে, মাদারবোর্ড ইউজ করেছে, সেম ধরনের টেকনোলজি ইউজ করেছে, তাই না? এই মোবাইলটাই যখন 10 পিস আমি প্রডিউস করব, সেম ধরনের ইনপুটই তো আমি ইউজ করতেছি বারবার। কিন্তু আপনি এই যে আমি একজন শিক্ষক, আমি আপনাদের একরকমভাবে ডেলিভারি দিচ্ছি, কিন্তু আরেকজন একটু পরে যে শিক্ষকরা আসবেন তার ওয়ে অফ ডেলিভারি ইজ ডিফারেন্ট ফ্রম মি, রাইট? এটাও কিন্তু আমি এখন আপনাদের ডেলিভারি দিচ্ছি, তার ডেলিভারিটা ডিফারেন্ট। এটাই হচ্ছে আপনার সার্ভিসের ক্ষেত্রে ইনপুট হচ্ছে ডিফারেন্ট ভ্যারি করে, কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে। যেমন এখন আপনাদেরকে যে সার্ভিসটা আমি দিচ্ছি, আপনাদের যদি ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টসরা থাকতো তাদের ক্ষেত্রে আমি আরেকটু অন্যরকম সার্ভিসটা আমি দিতাম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে কাস্টমার টু কাস্টমার, ডিপেন্ড করে সার্ভিস হোল্ডার টু সার্ভিস হোল্ডার, যিনি সার্ভিস দিচ্ছেন তার উপরও ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে সার্ভিসের ক্ষেত্রে গ্রেটার ভেরিয়েবিলিটি অফ ইনপুট দেন টিপিক্যাল ম্যানুফ্যাকচারিং অপারেশনস। সার্ভিসের ক্ষেত্রে ইনপুটের ভেরিয়েবিলিটির অনেক হাই, বিভিন্ন রকমের ইনপুট আপনি পাবেন, ঠিক আছে? কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে সেম ধরনের প্রোডাক্টের ইনপুট একই রকম হবে। এটা হচ্ছে ইউনিফর্মিটি অফ ইনপুট, বুঝতে পেরেছেন? নাম্বার 3 কি? লেবার কন্টেন্ট অফ জবস। এখানে আমার বুঝতে হবে যে লেবার মানে তো বোঝেন, তাহলে লেবার কন্টেন্ট অফ জবসটা কি এটা তো বলতে পারবেন কেউ? শুনেছেন আগে কখনো? না শোনারই কথা। শুনি নাই, বাট এটা লাইক হোয়াট কাইন্ড অফ ফিজিক্যাল ওয়ার্ক, লেবার এরকম কিছু বোঝাচ্ছে? কোনো অর্গানাইজেশনে মানে আপনার মেইন টাস্কটা যারা করে, সত্যি মানে ডিরেক্ট লেবার যারা, ইনডিরেক্ট না কিন্তু। ফর এক্সাম্পল কি এক্সাম্পল দিব, এই মোবাইলটাই যে প্রডিউস করেছে, এই মোবাইলটার প্রডিউসের সাথে ডিরেক্টলি যারা রিলেটেড, ঠিক আছে? যেমন এই মোবাইলটাতে যদি কোনো প্লাস্টিক কোনো ইনগ্রেডিয়েন্ট থাকে, ওই প্লাস্টিক ইনগ্রেডিয়েন্ট যদি কিছু থাকে, ওই প্লাস্টিকটা আপনার যে প্রোভাইড করতেছে সে কিন্তু ডিরেক্ট লেবার না, সে জাস্ট একটা প্লাস্টিক কিছু আপনাকে প্লাস্টিক প্রোভাইড করলো, এটা ওয়ান কাইন্ড অফ উপাদান আপনার দরকার, সেই কিন্তু মোবাইলটা ম্যানুফ্যাকচার করার জন্য ডিরেক্টলি যারা রিলেটেড, এটার ভিতরের যে ফিচারগুলো, তারা হচ্ছে ডিরেক্ট লেবার। তাহলে ডিরেক্ট লেবারদের জন্য একটা অর্গানাইজেশন কতটুকু খরচ করে? অনেক, রাইট? কারণ তাহলে মানে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু লেবার কন্টেন্ট অফ জবস ইজ হায়ার। কারণ কি বলতে পারেন? জবসের মানে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের ক্ষেত্রে কম কেন? এই যে মেনি সার্ভিস ইনভলভস হায়ার লেবার কন্টেন্ট দেন ম্যানুফ্যাকচারিং অপারেশনস। কেন বলেন, আপনারা বলেন। ম্যাম কারণ হচ্ছে কি ওরা দক্ষ, যারা সার্ভিস দিচ্ছে তারা হচ্ছে তাদের ব্রেন খরচ করে হচ্ছে তারা সার্ভিস প্রোভাইডার যারা, তাদেরকে মাঝে মাঝে নলেজ ওয়ার্কারও বলা হয়। মানে নলেজ ওয়ার্কার কারা বলেন তো? যারা হচ্ছে জ্ঞান বা শেয়ার করতে পারে বা এরকম, তারা হচ্ছে তাদের নলেজটা ইউজ করে, তাদের নলেজটা ইউজ করাটাই হচ্ছে তাদের কাজ। অবশ্যই দ্যাটস ওয়াই তাদের হাইলি এডুকেটেড হতে হবে, তাদের হাইলি এডুকেটেড হতে হবে এবং তাদের হাইলি এক্সপেরিয়েন্সড হতে হবে, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ডিগ্রি তাকে অর্জন করতে হবে। এক্সপেরিয়েন্স মানে ওই একই কাজ করার মানে কি বলবো, যারা সাইকোলজিস্ট তাদের কথা চিন্তা করেন, সাইকোলজিস্ট প্রত্যেকটা পেশেন্টের সমস্যা কিন্তু ডিফারেন্ট, নট অনলি সাইকোলজিস্ট বাট অলসো অন্যান্য ডক্টর যারা আছেন, প্রত্যেকটা পেশেন্টের প্রবলেম ডিফারেন্ট, রাইট? তাহলে লেবার কন্টেন্ট অফ জবস, এই ডক্টর যাদের, ডক্টর তো ওয়ান কাইন্ড অফ সার্ভিস প্রোভাইডার, তাদের ক্ষেত্রে বেশি হবে নাকি একজন সিম্পল একটা যে কোনো একটা গুডস ফর এক্সাম্পল কোনো জুস প্রডিউসার তার বেশি হবে? অবশ্যই ডক্টরের বেশি হবে, সার্ভিসের ক্ষেত্রে বেশি হবে, ঠিক আছে? তারপরেরটা কি? ইউনিফর্মিটি অফ আউটপুট। এটা তো খুব একদম বোঝাই যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে এক এক রকম আউটপুট হবে, ভেরিয়েবল থাকবে অনেক। এক একজনের আউটপুট যে বললাম ডেলিভারি, এক একজনের ডেলিভারি এক এক রকম হবে। একই সমস্যা নিয়ে আপনি দুজন ডক্টরের কাছে যাবেন, দুজন আপনাকে সম্পূর্ণ ডিফারেন্টভাবে আপনাকে ট্রিটমেন্ট করবে, সম্পূর্ণ ডিফারেন্ট আপনাকে তাদের হতে পারে,
মানে তাদের সাথে আপনার কন্ট্যাক্টটা সম্পূর্ণ ডিফারেন্ট হতে পারে, তাদের সাজেশন ডিফারেন্ট হতে পারে, ম্যাম সেম তো সার্ভিসের ইনপুটটা যেরকম ডিফারেন্ট আউটপুটটাও ডিফারেন্ট, কিন্তু প্রোডাক্টের ইনপুটও যা আউটপুটও তাই আসতেছে। রেজাল্ট বুঝতে পেরেছেন? এটাই যে বিকজ হাই মেকানাইজেশন জেনারেটস প্রোডাক্ট উইথ লো ভ্যারিয়েবল। এখানে হাই মেকানাইজেশন মানেটা কি? মেকানিজম বলি না আমরা যেটা, ওটা কি মেকানাইজেশন মানে মেকানিক্যাল আর কি। যেমন এখন তো আপনার ফ্যাক্টরিগুলোতে সব ধরনের মানে কি বলে অটোমেটিক মেশিন। অটোমেটেড মেশিন আছে। তাহলে অটোমেটেড মেশিন থাকার কারণে আপনার যে ধরনের প্রোডাক্ট বের হচ্ছে, লট আকারের প্রোডাক্ট বের হয় না, একই রকম না, ভ্যারিয়েবিলিটি খুব লো। ভ্যারিয়েবিলিটি কথাটার অর্থ কি? আমি তো ইনপুট দিচ্ছি বিভিন্নতা, ঠিক আছে। ভ্যারিয়েবল কথার অর্থ কি? ডিফারেন্ট। এটা বুঝতে হবে। এটা বোঝার আগে আপনার ভ্যারিয়েবল কথাটা বুঝতে হবে। ইউনিফর্মিটি বোঝার আগে ইউনিফর্ম কথাটা বুঝতে হবে। ভ্যারিয়েবল মানে ডিফারেন্ট। এই মোবাইলটা থেকে আরেকটা মোবাইল যদি সম্পূর্ণ ডিফারেন্ট হয়, তার মানে এই দুইটা মোবাইলের মধ্যে ভ্যারিয়েবিলিটি ইজ হাই। আর এই মোবাইলের সাথে আরেকটা মোবাইল মোটামুটি যদি সেম ফিচারের হয়, তার মানে এই মোবাইল আর সেই মোবাইলের ভ্যারিয়েবিলিটি লো। তাহলে লো ভ্যারিয়েবিলিটি কেন হচ্ছে? কারণ মেকানাইজেশন এখন অনেক হাই, অটোমেটেড মেশিনের সংখ্যা অনেক হাই ফ্যাক্টরিগুলোতে। তাহলে ম্যানুফ্যাকচারিং টেন্ডস টু বি স্মুথ অ্যান্ড এফিশিয়েন্ট, ঠিক আছে। কিন্তু সার্ভিস অ্যাক্টিভিটিসের বেলায় sometimes appear to be slow and awkward and output is more variable, ঠিক আছে। অটোমেটেড সার্ভিস আর এক্সেপশনটিস, কিছু কিছু অটোমেটেড সার্ভিসের ক্ষেত্রে এটা আবার ডিফার করে, ঠিক আছে। বুঝতে পেরেছেন কিনা? যেমন কল সেন্টার সার্ভিসগুলো, ওগুলো কিন্তু ম্যাম ইউনিফর্মিটি ইনপুট আউটপুট ওটা সেম, মোটামুটি সেমই থাকে। অলমোস্ট সেম। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গুডস আর সার্ভিসের ডিফারেন্সটা আরো ভালো করে বোঝানোর জন্য হচ্ছে এই বিষয়গুলো, ঠিক আছে। আপনারা কিন্তু ওই যে ডিফারেন্স বললাম না, ডিফারেন্সে এই বিষয়গুলো দিতে পারেন। The degree of customer contact in terms of manufacturing goods is low, then service, এভাবে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মেজারিং অফ প্রোডাক্টিভিটি। আচ্ছা, মানে আমি প্রোডাক্টিভিটি মানে বোঝেন তো কত কম সময়ে আপনি কতটুকু ইউনিট প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনি প্রডিউস করতে পারলেন, তার উপর ডিপেন্ড করে আপনার প্রোডাক্টিভিটি কত হাই, তাই তো। দুইজন ওয়ার্কারদের মধ্যে একজন ওয়ার্কার যদি 1 ঘন্টায় 10টা প্রোডাক্ট প্রডিউস করতে পারে, অ্যাট দ্য সেম টাইম একই সময় যদি আরেকজন ওয়ার্কার 5টা প্রোডাক্ট প্রডিউস করতে পারে, তাহলে যিনি 10 জন প্রডিউস করেছে তার প্রোডাক্টিভিটি ইজ হাই দেন another one, রাইট। প্রোডাক্টিভিটি হাই কি? ডাবল। একজন 1 ঘন্টায় 5টা করেছে, আর একজন 1 ঘন্টায় 10টা করেছে, ঠিক আছে। তাহলে এখন এই যে প্রোডাক্টিভিটি কত ভালো, সেটা কোনটার ক্ষেত্রে আপনার বের করা সহজ, মানে মেজার করা সহজ? সার্ভিস না, গুডসের ক্ষেত্রে। গুডসের ক্ষেত্রে আপনার মেজার করা সহজ যে আমার কত ইউনিট প্রোডাক্ট প্রডিউস হলো কোয়ালিটি আকারে, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে এটা আপনার জন্য কঠিন। আপনারা কে কতটুকু বুঝলেন এটা কি এখনই আমি বের করতে পারবো? পারবো না। বাট ম্যাম কোয়ালিটিফুল লাইক হাই ডিগ্রি একজন পারসন যদি কোনো কিছু বলে, তখন তো তার একটা প্রোডাক্টিভিটি থাকে, কিন্তু আমি যাদেরকে ডেলিভারি দিচ্ছি তাদের সবার নেয়ার ক্যাপাসিটি তো একরকম না। তা আমি প্রোডাক্টিভিটিটা কিভাবে মেজার করব? এটার ক্ষেত্রে আমার একদম অ্যাকুরেটলি মেজার করাটা কঠিন, যেটা আমার প্রোডাক্টের ক্ষেত্রে বা গুডসের ক্ষেত্রে মেজার করাটা সহজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে এখানে বলা আছে দেখেন, এই যে মেজারিং অফ প্রোডাক্টিভিটি ইজ মোর স্ট্রেট ফরওয়ার্ড ইন টার্মস অফ ম্যানুফ্যাকচারিং। কারণ কি? এখানে ইউনিফর্মিটি অফ মোস্ট ম্যানুফ্যাকচারার আইটেমস আছে। একই ধরনের ইনপুট আপনি দিলেন, একই ধরনের আউটপুট আপনি পেলেন, তার মানে আপনার প্রোডাক্টিভিটি কত মেজার করাটা ইজি, স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। কিন্তু সার্ভিস অপারেশনের ক্ষেত্রে ভেরিয়েশনস ইন ডিমান্ড ইন্টেন্সিটি এন্ড রিকোয়ারমেন্টস ভ্যারি ফ্রম জব টু জব। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। তারপর আপনার একজন ডক্টরের সার্ভিস, দুটো একদম সম্পূর্ণ ডিফারেন্ট না, জব টু জব ভ্যারি করে না। সেটাই বলা হয়েছে যে সার্ভিসের ক্ষেত্রে আপনার ডিমান্ড ইন্টেন্সিটিটাও একটা বিষয়, ঠিক আছে, এবং রিকোয়ারমেন্টসটা একটা বিষয়। এটাকে প্রোডাক্টিভিটি মেজার করা কনসিডারেবলি মোর ডিফিকাল্ট দেন ইন টার্মস অফ গুডস অর ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। ক্লিয়ার? তারপরটা কি? প্রোডাকশন এন্ড ডেলিভারি।
many instances customers receive the service as it is performed. যেমন হেয়ার কাট, ডেন্টাল কেয়ার, মানে আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে যেরকম সার্ভিস দিচ্ছে কাস্টমাররা সেরকম সার্ভিসই পাচ্ছে। ওটা বেটার, মানে ওইটাই ভাবতে আপনার মেজার করাটা ইজি। মানে ফর এক্সাম্পল আমি নিজের একটা এক্সাম্পল শেয়ার করি। দাঁতের প্রবলেম হয় না আপনাদের, ডেন্টালের কাছে যান না? তাহলে আমি একবার এক ডক্টরের কাছে গিয়েছিলাম, ঠিক আছে, সেও ভালো ডাক্তার, কিন্তু সে আমার দাঁতের যে হাল করছে ওটার জন্য আমার পরবর্তী 2 মাস অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে। ওই একই প্রবলেমের জন্য আমি 6 মাস পরে আরেকজন ডাক্তারের সাথে কনসাল্ট করি। সে আমার এত সুন্দর একটা করেছে, অথচ দুজনের কোয়ালিফিকেশনে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। এটা কেন হলো বল? এক্সপিরিয়েন্স একটা বিষয় আছে, তারপর কাজের একটা সুনিপুণের বিষয় আছে, কোয়ালিটি মানে কি একই ধরনের কাজ একজন খুব মানে দক্ষভাবে সে করতে পারে, আরেকজন আপনার সব ধরনের ডিগ্রি। এটা তো হাতের কাজ না, দাঁতের এই কাজটা এটা কিন্তু হাতের কাজ। আমার মনে হয় ব্রেনের কাজও তো আছেই অবশ্যই, কিন্তু আপনি কত সুনিপুণভাবে সেটা করতে পারছেন। তাহলে এখানে বলা হয়েছে যে আপনার সার্ভিসের ক্ষেত্রে কাস্টমাররা যেরকম সার্ভিস প্রোভাইডাররা যেরকম প্রোভাইড করে কাস্টমাররা সেরকমই পায়, ঠিক আছে, এবং এটা ডিফার করে ফ্রম সার্ভিস হোল্ডার টু সার্ভিস হোল্ডার, ডিফার করে, ঠিক আছে। তারপরটা কি কোয়ালিটি অ্যাসুরেন্স। এখন কোন বিষয়ের ক্ষেত্রে আপনার কোয়ালিটিটা অ্যাসিওর করা কঠিন? গুডসের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে। দেখেন কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ মোর চ্যালেঞ্জিং ইন সার্ভিস when production and consumption occur at the same time. এখানে কিন্তু প্রোডাকশন হচ্ছে এবং কনজাম্পশন এট দ্য সেম টাইমে হচ্ছে। আপনি কোয়ালিটিটা আসলে কতটুকু ভালো এটা কিন্তু আপনি অ্যাসুরেন্স তখনই করতে পারছেন না। হ্যাঁ, মোর চ্যালেঞ্জিং মানেই তো মোর ডিফিকাল্ট। হ্যাঁ, তো এটা প্রোডাকশনের ক্ষেত্রে মানে গুডসের ক্ষেত্রে বেটার না? আমি আপনাকে বলি কোয়ালিটি অ্যাসুরেন্স, ফর এক্সাম্পল এই যে এই মোবাইলের কোয়ালিটি কতটুকু ভালো, এটা যখন প্রোডাকশন হয়েছে এবং আমি যে কনজাম্পশন করতেছি দুইটার টাইম পিরিয়ড কিন্তু আলাদা। প্রোডাকশন হয়েছে মনে করেন আরও 2-3 বছর আগে, আমি এখন এটা কনজাম্পশন করতেছি না, তাহলে এটার কোয়ালিটিটা অ্যাসিওর করা আমার জন্য কেমন হবে বলেন? ইজি হবে না কঠিন হবে? নির্ঝর না, কঠিন। আমি কনফিউশন করে গেছি। এটা তো ইজি হওয়ার। আর যদি সার্ভিস, ইজি তো হওয়ার কথা ম্যাম। আর যদি সার্ভিসের কথা বলি, সেটা কোয়ালিটিটা ম্যাচিউর করা একটু টাফ, কারণ সে কিভাবে সার্ভিস দেবে এটা তো আগে থেকে বলে। এখানে তো বলাই আছে কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ মোর চ্যালেঞ্জিং ইন সার্ভিসেস, যেখানে প্রোডাকশন এবং কনজাম্পশন এট দ্য সেম টাইম হয়, অকার্স এট দ্য সেম টাইম হয়। এখানে প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু যেমন ডক্টরের কাছে আমরা যখন কনসাল্ট করি, সে যখন আমাদেরকে আপনার মানে করে ডায়াগনাইজ করে, এট দ্য সেম টাইম হয় না জিনিসটা, সে ডেলিভারিও দিচ্ছে আমি কনজিউম করছি জিনিসটা। কিন্তু প্রোডাক্টের বেলায় কি হয়, প্রোডাক্টের বেলায় সেটা আগে বা কিছুদিন আগে বা ধরেন 1 ঘন্টা আগে প্রডিউস হয়েছে, আমি সেটা 1 ঘন্টা পরে আমি কনজিউম করছি। তো কোনটার ক্ষেত্রে কোয়ালিটিটা মানে বোঝাটা কঠিন, কোনটার ক্ষেত্রে? সার্ভিসের ক্ষেত্রে, কারণ ওটা তো এট দ্য সেম টাইম হচ্ছে, আপনি তো কোনো সময় পাচ্ছেন না, আপনি কিন্তু কোনো সময় পাচ্ছেন না, আপনি অনেকক্ষণ পরে গিয়ে যখন একসাথে হচ্ছে তখন আমার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ মেজার করার জন্য যে কোয়ালিটিটা কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? তারপরটা কি, মোবাইল টিপতেছেন কেন? মোবাইল ক্লাসরুমে, হ্যাঁ ক্লাসরুমে মোবাইল টিপবেন না কেন? তারপরটা কি, অ্যামাউন্ট অফ ইনভেন্টরি। এখন দেখেন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আপনার
ইমপ্রুভমেন্ট, তারপরটা কি? আর ওই যে গল্প তো শুনছেন খরগোশাল কচ্ছপে, মানে কচ্ছপ জিতছে কেন বলেন তো? ও কিন্তু থামায় নাই ওর যাত্রাটা। এই যে আমরা অনেক অনেক মোটিভেটেড হয়ে সেমিস্টার শুরু করি, তারপর থেমে যাই খরগোশের মতো, তাই না? থামানো যাবে না, আপনার কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ। আপনার নিজের কাজে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, আপনার ফোকাস আপনাকে ঠিক রাখতে হবে। ফোকাস থেকে যদি সরে যান, এই যে মোবাইলটা ধরলেই ফোকাসটা চলে যায়, জানেন? যে মোবাইলটা সর্বনাশ করে স্টুডেন্টদের। পড়তেছেন, আচ্ছা একটু ফেসবুকে ঢুকি, শেষ 1 ঘন্টা, আপনার কিন্তু ফোকাস চলে গেছে। সত্যি যে আপনার 1 ঘন্টা কখন গেছে আপনি জানেন না। এই জন্য মোবাইল সোশ্যাল মিডিয়া পারতপক্ষে ধরবেনই না। মোবাইলে ফেসবুক অ্যাপটা আনইনস্টল করে দেন, না কিচ্ছু হবে না। হয় আপনি শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটার ফেসবুক চালাবেন দিনে 1 বার। যদি আপনার কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন দরকার হয়, জানার দরকার হয়, আপনি দিনে 1 বার, মানে 24 ঘন্টায় জাস্ট 1 বার ঘুমানোর আগে আপনি জাস্ট, তাও আবার কম্পিউটারে খুলবেন, তাহলে দেখবেন এটাও ভালো বলছে, ঘুমানোর আগে যেটা বললাম, মোবাইলে ফেসবুক রাখেন না। বিশ্বাস করেন আপনাদের লাইফ এটাই হেল্প করে দিবে, আপনার সমস্ত সময় এখানে চলে যাবে। ফেসবুক চালায়েন না, এটা ভালো জিনিস না, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। এখান থেকে আপনি প্রোডাক্টিভ কোনো ইনফরমেশন পাচ্ছেন না। তার চেয়ে আপনি ভালো ভালো সাইটগুলোতে ঘোরেন। হ্যাঁ, আচ্ছা সবাই দেশের বাইরে চলে যাচ্ছে, আসে না? সবার বিয়ে হয়ে যাচ্ছে, সবাই প্রমোশন পেয়ে যাচ্ছে, জব হয়ে যাচ্ছে, আমারই হয় না, ডিপ্রেশন চলে আসে। এই জন্য ফেসবুক চালায়েন না। আপনাদের একটা ভালো, আমার ছোট ভাই বোনের মতোই আপনারা, ঠিক আছে? তো ভালো স্যাড ফর ইউ। আচ্ছা নাম্বার 2 কি দেখেন? ইনভলভমেন্ট অফ এভরিওয়ান, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের সেকেন্ড ফিলোসফিটা কি? মানে এখানে অর্গানাইজেশনের টপ টু বটম ফিল্ড লেভেল থেকে শুরু করে একদম সিসিও বা সিইও যারা আছে, টপ টু বটম সবাই এখানে পার্টিসিপেট করবে। যে অল ওভার দ্য মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন উইল পার্টিসিপেট ইন ইমপ্রুভিং দিস প্রসেস। এবং নাম্বার 3 হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার যাতে ফুলি স্যাটিসফাই থাকে, তাদের ডে টু ডে রিভিউ আপনার নিতে হবে। এবং তাদের যদি কোনো কমপ্লেইন থাকে, কাস্টমাররা কিন্তু খুব ভালো ফিডব্যাক দেয়, জানেন? এবং ভালো ভালো বিজনেস অর্গানাইজেশন ওই ফিডব্যাকগুলোকে স্টোর করে রাখে। স্টোর করে রাখার পরে আইডেন্টিফাই করে যে আসলে কার ফিডব্যাক কেমন, কোথায় কোথায় আসলে আমার ইমপ্রুভমেন্টের দরকার আছে। আপনার কাস্টমাররা যত ভালো বলতে পারবে, আমার মনে হয় না আর কেউ এত ভালো বলতে পারবে। যেমন আমি কেমন পড়াচ্ছি, এটা আপনারা যত ভালো বলতে পারবেন, আর কেউ বলতে পারবে? নো, নেভার এভার, সম্ভবই না। যাদের পড়িয়েছি তারাই বলতে পারবে, স্যারও পারবে না, এটা আপনারাই বলতে পারবেন আমি কত ভালো পড়িয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে আর দুটাই দেওয়া আছে। প্রথমটা কি? ম্যানেজমেন্ট সায়েন্স, আর একটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। দুইটা মোরাললেস সেম, মোরাললেস সেম। ম্যানেজমেন্ট সায়েন্স কি? এটা কি ডেভেলপ করে? সায়েন্টিফিক এন্ড ম্যাথমেটিক্যাল মেথড that are used in scientific management. আর সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা কি? অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট অফ বিজনেস, মানে অ্যাকচুয়াল ম্যানেজমেন্টকে ফোকাস করে বেসড অন থিওরিজ এন্ড কনসেপ্ট অফ সায়েন্টিফিক এন্ড ম্যাথমেটিক্যাল মেথড। বেসিক্যালি হচ্ছে আপনার ম্যানেজমেন্টের যে কাজগুলো, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এই কাজগুলো ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি করার জন্য কি কি সায়েন্টিফিক মেথডস আমি ইউজ করতে পারি। আপনারা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট কোর্সটা পেয়েছেন না? ওখানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কে ফাদার, কে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কে ছিল? এফডব্লিউ টেইলর ছিল। মডার্ন ম্যানেজমেন্টের ফাদার হচ্ছে হেনরি থেরো। বুঝতে পেরেছেন? তাহলে সায়েন্টিফিক মানে ওখানে একটা রুলস ছিল যে আপনার ওয়ান রুল থাম্ব, এটা পড়েছেন? হ্যাঁ, এটা মনে ছিল। এটা কি ছিল ওয়ান রুল থাম্ব? শেষ, মাথা থেকে গেছে। আপনারা মুখস্থ করেন কেন বলেন তো? মুখস্থ করলে তো মনে থাকবে না, মুখস্থ করলে মনে থাকবে না।
আরো 1 বছর আগের এক কথা। বছর আগে এই জন্য একদম ফার্স্ট সেমিস্টার So true you are. আচ্ছা, that's all. এটা off করে দেন। কি থ্যাংক ইউ?